প্রস্তুতি শেষের পথে, শেখ হাসিনা দেশে ফিরছে এবং এই পুরো পরিকল্পনার প্রস্তুতি এবার নিয়ে নিলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বাংলাদেশের সেনাবাহিনীকে জাতিসংঘ থেকে দিয়ে দিল একটা নিষেধাজ্ঞা যে বাংলাদেশটা এখন পর্যন্ত অস্থিতিশীল। আমাদের এই বাংলাদেশের সেনাবাহিনী মানে কখন কার পক্ষ নিচ্ছে, কার কথাই যে তিনি চলতেছে সেটা কিন্তু বোঝা বড় দায়। এদিকে এবার সেনাপ্রধানের উপর কঠিন চাপ আসে জাতিসংঘ থেকে। বাংলাদেশের অস্থিতিশীল পরিবেশ দেখে জাতিসংঘ ভয়ঙ্কর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। অন্যদিকে শেখ হাসিনার কপাল খুলে তার দেশে আসার রাস্তা পরিষ্কার হয়েছে। ডক্টর ইউনূস এবার কি করবেন, কি হচ্ছে এই বাংলাদেশে? দেশে একটি যুদ্ধ অবস্থা চলছে বলে মনের এই স্ট্যাটাস আমাদেরকে ভাবিয়ে তুলেছে। তিনি যখন লিখেছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, দেশি বিদেশি ষড়যন্ত্র, বিভিন্ন ধরনের কূটকৌশল চলছে দেশের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে, আমাদের স্বাধীনতার বিরুদ্ধে, তখন স্বভাবতই আমাদেরকে ভাবতে হচ্ছে আগামীর বাংলাদেশ কোন পথে যাচ্ছে, কোন দিকে নিয়ে যাচ্ছি আমরা। রাষ্ট্র ও সরকার পরিচালনায় একের পর এক ব্যর্থতায় হতাশ ডক্টর ইউনূস ও তার সরকার। যেহেতু আমরা মুসলিম কান্ট্রি, আমরা চাবো যে ধর্ষকের বিচার হয় ইসলামিক কায়দায় হোক অথবা শতভাগ মৃত্যুদণ্ড, এদের কোনো জামিন হবে না, এবং যদি শতভাগ প্রমাণ পাওয়া যায় তাহলে তার বিচার হবে শুধু মৃত্যুদণ্ড। ছাত্রদলের উপর যে অভিযোগ আনা হয়েছে, যে মেয়েটি এনেছে, জনমনের প্রশ্ন ছিল তার মানে সেনাবাহিনী জাতিসংঘের চাপে কি এরকম পরিবর্তন হলো? জনগণের প্রতি ভালোবাসা ছিল না? এবার আসেন, আমাদের সেনাবাহিনী একটা বিজ্ঞপ্তি দিয়েছেন এটার এগেনস্টে। শেখ হাসিনা আবারও কথা বলে যাচ্ছেন, উনি কথা বলে যাবেন এটা বোঝা যায়, এবং সেই প্রবণতা, সেই তার কথা বলার ফ্রিকোয়েন্সি বাড়ছে। এই অপরাধীদেরকে গ্রেফতার না করার জন্য এবং এই অপরাধীরা সেনা তত্ত্বাবধানে ক্যান্টনমেন্টে এবং অন্য আরেকটা জায়গায় পালিয়ে থাকার জন্য সেখানে বসে তারা অপরাধকে অর্গানাইজ করছে, একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে তারা নিজেদেরকে আত্মনিয়োগ। এতক্ষণ দেখলেন আজকের খবরের শিরোনাম, আর এখন দেখবেন বিস্তারিত। তো বন্ধুরা, ইতিমধ্যে আজকের খবরের শিরোনাম দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ। দয়া করে কেউ স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ, আপনারা ভিডিও স্কিপ করে দেখলে ভিডিওর কিছুই বুঝতে পারবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। দেশি বিদেশি ষড়যন্ত্রের মুখে বাংলাদেশ সেনাবাহিনী, এই প্রসঙ্গটি নিয়ে এই মুহূর্তে কথা বলবো। আমাদের বাংলাদেশের সব সংস্থা, সরকারি বিভিন্ন সংস্থা, বেসামরিক সংস্থা, প্রশাসন, শৃঙ্খলা বাহিনী সব ধ্বংস করে দেওয়া হয়েছে। সেনাবাহিনী এখনো পর্যন্ত টিকে আছে ভরসার জায়গায়, শেষ ভরসা স্থল আমি বারবারই বলি সেনাবাহিনীকে। সেই সেনাবাহিনীকে ধ্বংস করে দেবার নানা রকম পায়তারা হচ্ছে, সেটি দেশি এবং বিদেশি। এই পায়তারারই অংশ হিসেবে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক গত বুধবার বিবিসির হার্ট ট্যাক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন, এবং সেখানে তিনি ইঙ্গিত করেছিলেন আমাদের সেনাবাহিনীকে যে জুলাই আগস্ট যে সহিংসতা হয়েছিল, সেই সহিংসতায় সেনাবাহিনীকে চাপ দেওয়া হয়েছিল যে তোমরা যদি এই যে আন্দোলনের বিপক্ষে অংশগ্রহণ করো তাহলে জাতিসংঘেও শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণকারী দেশ হিসেবে থাকতে পারবে না, এমন একটি হুমকি দেওয়া হয়েছিল। এটি ভলকার তুর্ক তার সাক্ষাৎকারে বলেছেন। এটি নিয়ে আমি একটি ভিডিওতে কথা বলেছি, আজকে আবার কথা বলবার প্রয়োজন হলো কেন? বাংলাদেশ সেনাবাহিনীর আইএসপিআর, ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর রীতিমতো একটি বিবৃতি দিয়ে জানিয়েছে যে আসলে কি ঘটনা হয়েছিল। ভলকার তুর্ক যে কথাটি বলেছে সেটি কতটুকু সত্য। সংবাদে যেটি বলা হচ্ছে যে গত জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক যে মন্তব্য করেছেন তা স্পষ্ট করতে
বিবৃতি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর। আমি যেটি বলছিলাম, আইএসপিআর এর বিবৃতিতে বলা হয়, বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের সমসাময়িক বিষয় নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান হার্ড টকে গত বছরের জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের মন্তব্য নিয়ে একটি সংবাদ প্রচার করা হয় দেশের বিভিন্ন গণমাধ্যমে। বিবৃতিতে বলা হয়, এই সময় বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার থেকে এ বিষয়ে কোনো ইঙ্গিত কিংবা বার্তা সম্পর্কে অবগত নয়। যদি এ সংক্রান্ত কোনো উদ্বেগ প্রকাশ করা হয়ে থাকে তবে তা তৎকালীন বাংলাদেশ সরকারকে জানানো হয়ে থাকতে পারে, সেনাবাহিনীকে নয়। এতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী জাতীয় নিরাপত্তা নির্দেশিকা অনুযায়ী কাজ করে এবং সর্বদা আইনের শাসন ও মানবাধিকার নীতির প্রতি শ্রদ্ধাশীল। তবে মিস্টার তুর্কের মন্তব্য কিছু মহলের মাধ্যমে ভুলভাবে উপস্থাপিত হচ্ছে, যা সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে ভ্রান্ত ধারণা সৃষ্টি এবং পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করতে পারে। প্রসঙ্গত, বাংলাদেশে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে দমন পীড়নে অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করার পর দেশটিতে পরিবর্তন হয়। বিবিসির হার্ড টক অনুষ্ঠানে এ বক্তব্য দিয়েছিলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। আমি যেটি বলছিলাম যে বাংলাদেশের সেনাবাহিনীকে ধ্বংস করবার দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে, সেনাবাহিনীকে কখনো কখনো প্রতিপক্ষ বানিয়ে ফেলানো হচ্ছে। সরাসরি আমাদের কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট আছে এই বাংলাদেশি জন্মগ্রহণকারী বিদেশে বসবাসকারী, তারা বিদেশ থেকে সেনাবাহিনীকে নিয়ে নানা রকম অবমাননাকর মন্তব্য করছেন। এমনকি 32 নম্বর ধানমন্ডি 32 ভেঙে দেওয়ার সময় সেনাবাহিনীর উপর বুলডোজার উঠিয়ে দেওয়ার কথা একজন বলেছিলেন। আবার দেশে বর্তমানে একটা সেনাবাহিনী আছে সুশৃঙ্খল, সেই সেনাবাহিনী সেনা প্রধানকে সরিয়ে দেবার নানা রকম ষড়যন্ত্র হচ্ছে। আবার বিদেশ থেকে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কণ্ঠ থেকে এমন বক্তব্য। সেনাবাহিনী সুস্পষ্ট করে বলছে যে সেনাবাহিনীর কাছে এ ধরনের কোনো বার্তা আসেনি। বার্তা যদি এসে থাকে সেটি সেই সময়ের তৎকালীন সরকারের কাছে আসতে পারে। আমরা আসলে কোথায় আছি, আমরা কি বুঝতে পারছি? আমাদের আসলে এই দেশটাকে ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে নামিয়ে দেওয়ার একটা পায়তারা চলছে। আমাদের সব সংস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে, সেনাবাহিনীটি অবশিষ্ট আছে। এই যে আমরা বারবার বলে বলে মুখে ফানা উঠায় ফেলছি যে আমাদের শেষ ভরসা স্থল, আমাদের বাঁচাতে পারে একমাত্র সেনাবাহিনী। এখন পর্যন্ত বাঁচাবার কোনো লক্ষণ দেখছি না, বাঁচাচ্ছে না। দেশ এক অরাজক পরিস্থিতির মধ্যে ঢুকে গেছে। আমি আজকের আর এক ভিডিওতে সিরিয়ার উদাহরণ দিয়েছি। আজকে যদি বাংলাদেশ সিরিয়া হয়ে যায় কিংবা অন্য কোনো দেশের কাতারে চলে যায়, কি অবস্থা হবে? কত বড় মানবিক বিপর্যয় হবে পৃথিবীর, একবার চিন্তা করেছেন? বাংলাদেশের জনসংখ্যা কত? এই বিপুল জনগোষ্ঠী নিয়ে আমরা কোথায় যাব, কি করব? সেই অবস্থায় দাঁড়িয়েছে। আজকে সত্যিকার অর্থে সেনাবাহিনীকেও বিতর্কিত করবার নানা প্রচেষ্টা চলছে। এখন এর থেকে উত্তরণের উপায় কি? এর থেকে উত্তরণের উপায় এই যে বর্তমানে যে একটি সরকার আছে, এই সরকারটির বিদায় নিতে হবে। আর সেনাবাহিনীরই তাদের ভূমিকা পালন করতে হবে, তাদের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে, তাদেরই প্রমাণ করতে হবে যে আমরা বাংলাদেশের পক্ষে, আমরা স্বাধীনতার পক্ষে, আমরা 1971 মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের পক্ষে। এর বাইরে আমরা কোনো চিন্তা করি না। সেই জায়গা থেকে বারবারই বলছি যে সেনাবাহিনীকে এটি প্রমাণ করতে হবে। সেনাবাহিনী আজকে একটি বিবৃতি দিয়েছে ভলকার তুর্কের বক্তব্য সম্পর্কে। শুধু বক্তব্য বিবৃতিতে থেমে থাকলে চলবে না, ইমিডিয়েট সেনাবাহিনীর অ্যাকশনে যেতে হবে। সেটি
বাংলাদেশ রক্ষার অ্যাকশন, এই যে নানা রকম এই অচল অবস্থা, এই অস্বস্তিকর পরিবেশ, এই শ্বাসরুদ্ধকর পরিবেশ কারো জন্য ভালো লাগার কথা না, ভালো লাগছে না। কাজেই আবারও বলবো, এই বক্তব্যেও বলবো যে সেনাবাহিনী, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশকে বাঁচান। আপনারা যদি শেষ হয়ে যায় যান, সেনাবাহিনী যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আমাদের আর কিচ্ছু থাকবে না, কোনো প্রতিষ্ঠান থাকবে না, সেনাবাহিনী থাকবে না। সেনাবাহিনীটাকে ধ্বংস করতে চাইছে কেন? বিদেশি শক্তিও কেন চাইছে? বাংলাদেশে সেনাবাহিনী ধ্বংস করে দিয়ে, বাংলাদেশ সেনাবাহিনীকেও ব্যর্থ করে দিয়ে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন আসার কি একটা পায়তারা করছে বাংলাদেশে? কিংবা মানবাধিকার কমিশন তাদের কার্যালয় খুলবার পায়তারা করছে বাংলাদেশে? আমি আগের বক্তব্যে বলেছি, আবারও বলতে বাধ্য হচ্ছি, হয়তো তেমনটাই হবে। নইলে আমার সেনাবাহিনীর পেছনে কেন লেগেছে দেশি বিদেশি শক্তি? একটা ব্যর্থ রাষ্ট্র কায়েম করে নানা রকম ফায়দা হাসিল করবার একটা ষড়যন্ত্র যে চলছে, এ ব্যাপারে কোনো বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাস বিক্রি করে চলতেন শেখ হাসিনা, আর এখন চলছেন বিএনপির নেতা জনাব ফজলুর রহমান সাহেব। একই উপায়ে শেখ হাসিনা যেভাবে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিক্রি করে চলতেন, মুক্তিযোদ্ধা দাবি করে করে বিভিন্ন জায়গায় বৈষম্য তৈরি করতেন, পক্ষের এবং বিপক্ষের শক্তি দাঁড় করানোর চেষ্টা করতেন, ঠিক শেখ হাসিনার রেখে যাওয়া সন্তানের মতোই দায়িত্ব পালন করে যাচ্ছেন জনাব ফজলুর রহমান সাহেব। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, কোনো সন্দেহ নাই, কিন্তু তিনি যেভাবে 5ই আগস্টের পরে বাংলাদেশের সাধারণ মানুষের সাথে, বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীদের সাথে এবং বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোর সাথে নতুন করে বৈষম্যের বীজ তৈরি করে দিচ্ছেন, সেখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে শেখ হাসিনা যেভাবে মুক্তিযুদ্ধকে বিক্রি করে চলতেন, মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিক্রি করে চলতেন, ঠিক একই উপায়ে জনাব ফজলুর রহমান সাহেব তিনি আজ আবার মাঠে ময়দানে নেমেছেন এই ইতিহাসকে বিক্রি করার জন্য, বেচা বিক্রির জন্য। এই বিক্রি করার মধ্যে ধরন আছে। শেখ হাসিনা বিক্রি করতেন মিথ্যাচার করে, তিনি ভুয়া মুক্তিযোদ্ধা দিয়েও হয়তো তিনি সেখানে তার নিজের পারপাস সাফ করতেন, চেষ্টা করতেন যে আওয়ামী লীগের সেই ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে দিয়ে ইতিহাস তৈরি করতে। হয়তো ফজলুর রহমান সাহেব সে জিনিসটি করছেন না, তিনি নিজে একজন বীর, একজন মুক্তিযোদ্ধা, কোনো সন্দেহ নাই। তিনি বাংলাদেশের জন্য যুদ্ধ করেছেন বলে তিনি দাবি করছেন এবং আমরাও বলছি যে তিনি বীর মুক্তিযোদ্ধা। কিন্তু একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে তিনি যেভাবে প্রতিনিয়ত হুমকি ধামকি দিয়ে যাচ্ছেন বাংলাদেশের সাধারণ নাগরিকদেরকে, শিক্ষার্থীদেরকে, নতুন সংগঠনগুলোকে, বিভিন্ন রাজনৈতিক সংগঠনকে, জামাতকে, শিবিরকে, ডানপন্থী, ইসলামপন্থী আলেমোলামাদেরকে, সেখান থেকে আবার স্পষ্ট হচ্ছে যে এই ফজলুর রহমানের আসল উদ্দেশ্য শেখ হাসিনার উদ্দেশ্যের সাথে প্রায়ই মিলে যাচ্ছে। শেখ হাসিনাও এরকম করেই সব সময় বিক্রি করার চেষ্টা করতেন। আমরা ফ্রিডম ফাইটারদেরকে পছন্দ করি, রেসপেক্ট করি, কিন্তু ফ্রিডম ফাইটারদেরকে মনে রাখতে হবে যে বাংলাদেশ সকল নাগরিকের জন্য, সকল মানুষের জন্য। এখানে কোনো বৈষম্যের স্থান নেই, এখানে কোনো মানুষকে এক পেশে কথা বলার অধিকার নেই। এখানে কাউকে আপনি রাজাকার বানিয়ে দিবেন, ট্যাগ লাগিয়ে দিবেন, আলবদর বানিয়ে দিবেন, আল শামস বানিয়ে দিবেন, সেই সুযোগটা কিন্তু নেই জনাব ফজলুর রহমান সাহেব। আপনি নিজেই টকশোতে 2-1 জায়গায় বলেছেন যে সন্তানটিকে গত কয়েকদিন আগে আপনি রাজাকার বলেছেন, আপনি হয়তো ক্ষিপ্ত হয়ে বলেছেন, কিন্তু আপনি বলেন, নিজেই বলেছেন যে তিনি হয়তো রাজাকার নন, কিন্তু আপনি বলার ক্ষেত্রে তাদেরকে রাজাকারদের উত্তরসূরি, রাজাকার হিসেবেই সম্বোধন করলেন। তাহলে রাজাকার হিসেবে সম্বোধন যদি এত পাতলা কথার মাধ্যমে যে কাউকে সম্বোধন করা যায়, তাহলে সঠিক রাজাকার এবং বেঠিক রাজাকার কারা, সেটাই তো জাতি আজকে আবার সেই শেখ হাসিনার আমলে যেভাবে চিনতে পারে নাই, আজও সেটা চিনতে পারবে না। আপনি যদি কথায় কথায় মানুষদেরকে আলবদর, আল শামস লাগিয়ে দিয়ে তাদের বিরুদ্ধাচরণ করেন, তাহলে তো আজও বাংলাদেশের মানুষ বুঝবে না যে সত্যিকারে কোন ব্যক্তি রাজাকার, কোন ব্যক্তি আলবদর, কোন ব্যক্তি আল শামস। আপনার কথার মধ্যেই মনে হচ্ছে যে এক ধরনের আপনি চরমভাবে বিব্রতকর অবস্থায় আছেন,
মানুষের যে পরিবর্তন হয়েছে দেশের, সেটা আপনার কাছে ভালো লাগছে না। আপনার কথার মধ্যে, টকশোর মধ্যে, আলোচনার মধ্যে ঘুরিয়ে পেঁচিয়ে আপনাকে গিয়ে হুজুরদের কাছে উপস্থিত হতে হয়, ইসলামিক দলগুলোর কাছে উপস্থিত হতে হয়। তাদের একটু খোসানা দিলে আপনার ভালো লাগে না। আপনি এদেশের মাহফিল বেড়েছে, মজলিস বেড়েছে, দিন দরবেশি কার্যক্রম বেড়েছে, আপনার অসহ্য হচ্ছে। এই কার্যক্রমগুলো যে বেড়েছে, এইটা কি কেউ চাপ সৃষ্টি করে বাড়িয়েছে? বা যাদেরকে আজকের সমালোচনা করছেন তারা কি এদেশের ক্ষমতায় বসে গিয়ে কিছু করছে? না। কিন্তু তারপরেও তাদের উত্থানে আপনার কষ্ট লাগছে কেন? কারণ তাদেরকে জনগণ অ্যাকসেপ্ট করছে, জনগণ ভালোবাসছে। এখন আপনার গান, সভা, সেমিনার, সিম্পোজিয়াম সবই তো বাংলাদেশে হচ্ছে, কোনটা নিষিদ্ধ আছে? এখন আপনি কি প্রমাণ করতে চান এই জায়গাটায় আলোচনা করে যে ইসলাম প্রিয় মানুষদের কারণে এই জিনিস হচ্ছে না, এরকম কিছু? নাকি আপনার এই ইসলাম প্রিয় মানুষদের কার্যক্রম দেখে পছন্দ হচ্ছে না? আমার তো মনে হচ্ছে আপনার এই কার্যক্রম পছন্দ হয় না। ইসলাম প্রিয় মানুষরা যে এত আরামে আছে, ভালো আছে, হেলিকপ্টারে তাদেরকে ডেকে নেয়, মাহফিলে তাদেরকে দাওয়াত দেয়, ইসলামিক অ্যাক্টিভিটিসগুলো দিন দিন বেড়ে চলেছে, এটা আপনার জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। আর সবচেয়ে বড় কষ্টের কারণটা হচ্ছে আপনি দল ছুট করতে করতে এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছেন, বছরের একেবারে জীবনের শেষ মুহূর্তে এসে আপনার আর দল চেঞ্জ করার রাস্তা নেই। আপনি আওয়ামী লীগ ব্যাকগ্রাউন্ডের লোক হতে পারেন, আমাদের কোনো আপত্তি নাই। একটা মানুষ রাজনৈতিক পরিবর্তন করতে পারে, তাতেও আপত্তি নাই। কেউ কেউ বলছেন আপনার এলাকায় আওয়ামী লীগের নমিনেশন আপনি না পাওয়ার কারণে হয়তো আমাদের এই বিএনপিতে আপনি যুক্ত হয়েছেন। ভালো কথা, বিএনপিতে এরকম আপনি নয়, আরও শত শত মানুষ যুক্ত হয়েছে, বের হয়ে গিয়েছে, আবার যুক্ত হয়েছে। এটা রাজনৈতিক একটি কালচার। কিন্তু আপনাকে যে কারণে আমি আজকের প্রশ্ন করতে চাই, আপনি শেখ হাসিনার রেখে যাওয়া সেই কার্যক্রম কেন আপনি সমস্ত টকশোতে গিয়ে উদ্যোগী ভূমিকা পালন করে রেখে যাচ্ছেন, বলে যাচ্ছেন, করে যাচ্ছেন? তাহলে শেখ হাসিনা বাংলাদেশে নাই, কিন্তু শেখ হাসিনার কিছু রেখে যাওয়া মানুষ যারা বিভিন্ন দলের ভিতরে ঢুকে ঢুকে আজ ওই একই উপায়ে বৈষম্য তৈরি করছে, বাংলাদেশের নাগরিকদের মধ্যে বিভাজন তৈরি করছে, আবারও সেই যা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, পক্ষের শক্তি নিয়ে আসছে। আমি আজকের কথা বলছি, আমার বয়স কয় বছর? এই 37 বছরের একজন যুবককে আপনি কি এখন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি বলবেন, রাজাকার বলবেন? তাহলে আপনিই তো রাজাকার হয়ে যাবেন। কারণ কোনো ব্যক্তি, যে ব্যক্তি সত্যিকার দেশপ্রেমিক, সে তো কাউকে ইতিহাস বিক্রি করে মিথ্যাচার করতে পারে না। কিন্তু আমার আপনার প্রত্যেকটি টকশো আলোচনা দেখে মনে হচ্ছে আপনি যে কোনো একটা উদ্দেশ্য বাস্তবায়নের জন্য ঢুকেছেন, এবং সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্যই এভাবে করে প্রত্যেককে রাজাকার বানানোর ট্যাগ লাগানো শুরু করে দিয়েছেন। কষ্ট লাগে এদেশের কারো উত্থান দেখলে? কষ্ট লাগার নাম তো গণতন্ত্র নয়। এদেশের গণতন্ত্রের নিয়ম হচ্ছে প্রত্যেকটি রাজনৈতিক দল স্বাধীনভাবে কথা বলবে, স্বাধীনভাবে চলবে। ভোটাধিকার প্রয়োগ করলে জনগণ যাকে যেখানে পছন্দ করবে তাকে সেখানে ভোট দিবে। আপনার আমার কষ্ট লাগার কারণটা কোথায়? আপনি কেন কষ্ট পাবেন এদেশের ইসলাম প্রিয় মানুষদের অ্যাক্টিভিটিস দেখে? আপনার কোন অ্যাক্টিভিটিস বাংলাদেশে বন্ধ করেছে? আলেম পরিচয় দিয়ে, ইসলামের পরিচয় দিয়ে, ধর্মের পরিচয় দিয়ে, খতিব পরিচয় দিয়ে, ইসলামী দলগুলোর পরিচয় দিয়ে। এখন যদি আপনাদের সৃষ্ট হওয়া কোনো ব্যক্তিবর্গ যদি কোনো জায়গায় ষড়যন্ত্রের অংশ হিসেবে কিছু করে, সেটাকে আপনি ধর্মের সাথে, ইসলামের সাথে লাগাতে পারবেন না। আওয়ামী লীগ সবসময় এই ষড়যন্ত্রগুলো করত। যা কিছু ঘটতো সব কিছু এসে আলেমদের কাঁধে চাড়িয়ে দিত, ইসলামিক পিপলদের কাঁধের উপরে চড়াইয়ে দিত। কিন্তু আমার দেখা দৃষ্টিতে বাংলাদেশের সবচাইতে যদি কম সংখ্যক ঝামেলার মধ্যে কেউ থেকে থাকে, তার নামে ইসলামিক পিপল, ধর্মভিত্তিক মানুষ, কিংবা এই যে সাধারণ নাগরিক তারা। আর যত ধরনের গ্যাঞ্জাম, সব কিছুর মূল নাটে হচ্ছে স্বার্থবাদী যারা, তারা আজকে যারা ঘুরঘুর করছে, বিএনপির এই দলের ভিতরে নতুন নতুন কথা বলা শুরু করেছে। 16 বছরে এরা কেউ কথা বলে নাই, চ্যালেঞ্জ দিয়ে দেখাই। ইউটিউবে সার্চ দেন তাদের নাম, 2টা একটা ভিডিও পাবেন না, পাইলেও পাবেন দালালি। আর 16 বছর যারা কথা বলেছে তাদেরকে এখন কোণঠাসা করার জন্য একটি গ্রুপ নেমেছে, যারা শাহবাগী চরিত্র অবলম্বন করছে, যাদের মূল উদ্দেশ্য হচ্ছে সব ঠিক আছে, সব ঠিক আছে, এইটুক বোঝে না যে 13 সালের শাহবাগে যে মানুষগুলোকে হত্যা করার জন্য গণজামায়াত করা হয়েছিল সেটা অন্যায়, সেটা তারা বোঝে না। সব ঠিক আছে, তারা এদেশের ইসলাম প্রিয় মানুষগুলোর উপরে যে জুলুম হয়েছে সেটা তারা বোঝে না। সব ঠিক আছে,
বাংলাদেশের যে মানুষগুলো ধর্মভিত্তিক মানুষদেরকে পছন্দ করে সেটা তারা বুঝতে চায় না। এটাই হচ্ছে সমস্যা। এই বৈষম্য দূর করার জন্যই 5ই আগস্ট সংগঠিত হয়েছে এবং 5ই আগস্টের এই বিপ্লবী চেতনা বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে তৈরি হয়েছে। আজ সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে আপনি সরে গিয়েছেন এবং শেখ হাসিনার রেখে যাওয়া দায়িত্ব পালন করছেন, আর কিছুই না। কিন্তু এই বাংলাদেশে শেখ হাসিনার রেখে যাওয়া ইতিহাস চলবে না। এই বাংলাদেশে 24-এর বিপ্লবের চেতনায় উজ্জীবিত বাংলাদেশ চলবে, যেই বাংলাদেশের সমগ্র দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে দেশটাকে। আসসালামু আলাইকুম। কয়লা ধুইলে ময়লা যায়? যায় না। আপনি কয়লা সারাদিন ধর না কেন, কয়লা ক্ষয় হয়ে যাবে, কয়লা ক্ষয় হয়ে যাবে, ময়লা যাবে না। রাজনীতিটাও বুঝছেন কয়লার মতোই, রাজনীতি করলে না একটু ময়লা লাগবেই, গায়ে লাগেই, এটা কিছু করার নাই। কিন্তু ধুইলে কি যাবে? হ্যাঁ, যাইতে পারে। পরিবর্তনশীল তো মানুষ, মানুষ পরিবর্তন হয়। ঘড়ির কাঁটা যেমন ঘুরতে থাকে, সময় বদলাইতে থাকে, মানুষও কিন্তু বদলায়। বদলানোটা কোনো অপরাধ না। যে যখন ঘুম থেকে উঠে তার জন্য তখনই সকাল। আজকে 2জন মুক্তিযোদ্ধাকে নিয়ে কথা বলবো। একজন কোথায় আছে? জেলখানায় বোধহয়। হ্যাঁ, মোজাম্মেল হক মনে হয় জেলখানায় তো আছে, নাকি পালায়া গেছে। কে যে জেলে আছে, কে যে পালায়া গেছে, কিছুই বুঝতেছি না। কিন্তু আরেকজন কাদের সিদ্দিকী সাহেব, ওনাকে আমি সম্মান করি এই জন্য যে উনি সত্যিকারের বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা। আর ওই যে মোজাম্মেল হক সাহেবের কথা বললাম, উনি আসল মুক্তিযোদ্ধা কিনা এই নিয়ে অনেক প্রশ্ন আছে এবং ওনার নামে অভিযোগ আছে উনি কাপাসিয়া থেকে একজন নববধূকে উঠে না ধর্ষণ করছিল এবং তারপরে ধর্ষণের পর মাইরাও ফেলাইছিল এবং উনি অ্যারেস্টও হয়েছিল একজন আর্মি অফিসারের হাতে। তখন বঙ্গবন্ধু নিজে টেলিফোন কইরা ওনাকে ছাড়াইয়া নিছে, কারণ ওনার বাবার অনেক অবদান, হক সাহেবের মানে মোজাম্মেল হকের বাবার অনেক অবদান আওয়ামী লীগের উপর। যাই হোক, ওটা পরে আসি। উনি বহুত বড় চিট করছে জাতির সাথে। এখন কথা বলি আমরা বীর মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকীকে নিয়ে। উনি কিছুদিন আগে, কবে জানি না, দিন তারিখ মনে নাই, ভিডিওটা আছে, দেখাই দিব আপনাদেরকে। উনি বলছিলেন যে আমি দোজকে যাইতে রাজি, দোজকে যাইতে রাজি। জামাতে ইসলামের সাথে উনি বেহেশতে যাবেন না। জামাতে ইসলামের যদি কেউ বেহেশতে যায়, মনে করেন আল্লাহর বিচারে রায় হয়ে গেছে, উনি বেহেশতবাসী, ওনাকে বেহেশতের দরজার সামনে নিয়ে গেল, উনি খালি দেখলেন জামাতের কেউ আছে, নো নো আমি যাব না, আমি দোজকে যাব। উনি যাইতে রাজি না। আমি জামাতের সাথে আল্লাহ তাআলা যদি ভেস্তে নিতে চায় আর তখন যদি জ্ঞান থাকে বলবার মতো, তাহলে আমি বলবো যে জামাতের সাথে আমি ভেস্তেও যাইতে চাই না। আমি জামাতের সাথে আল্লাহ তাআলা যদি ভেস্তে নিতে চায় আর তখন যদি জ্ঞান থাকে বলবার মতো, তাহলে আমি বলবো যে জামাতের সাথে আমি ভেস্তেও যাইতে চাই না। জামাতে ইসলামের ইফতার মাহফিলে উনি হাজির ছিলেন। কোথায়? টাঙ্গাইল জেলায়, ওনার নিজের বাড়ির কাছে। উনি টাঙ্গাইলে খুব পপুলার। আমার মনে আছে 90 দশকে আমি আর মান্না টাঙ্গাইল যাচ্ছিলাম, ওই দিনই উনি মুক্তি পাইছেন। ওনাকে বোধহয় বঙ্গবন্ধু হাসপাতাল থেকে বের করে টাঙ্গাইলের দিকে রওনা হয়েছে ওনার মিছিল নিয়ে। রাস্তা জ্যাম, ভাই কি যে অবস্থা। করটিয়ার কাছে যায় 1 ঘন্টা আমি মান্না গাড়িতে বসে রয়েছি, এসি চলতেছে, কালো গ্লাস, কেউ বুঝতেছে না। একটা টাইমে মান্না একটা বুদ্ধি বাইর করলো যে দেখি কিছু একটা করা যায় কিনা। হঠাৎ করে গাড়ি থেকে নামলো, নামার সঙ্গে সঙ্গে কিছু লোক ভিড় হয়ে গেল। ভাই বললো যে দেখেন আমি গাড়িতে আটকা, আমার একটু বাইক করে দেন, আমার দেশে যাইতে হবে, খুব ইমার্জেন্সি। ভাই তারপরে ভাই যা হওয়ার হয়েছে, ওনার মিটিং মিছিল চলতেছে ওদিকে করটিয়া, এদিক দিয়ে রাস্তা খালি করতেছে, শত শত ছেলে পেলে আমাদেরকে পার করে দিয়েছে। আমরা 20 মিনিটের মধ্যে পার হয়ে গেছি। অনেক পপুলার মানুষ উনি, কিন্তু বঙ্গবন্ধুর একমাত্র সন্তান কিন্তু। হ্যাঁ,
পালিত সন্তান। উনি বাবা বলে সম্বোধন করতেন। আমরা সবাই জানতাম স্বাধীনতার সময়, আমরা দেখছি ওনার লম্বা লম্বা চুল। হায় হায়, বঙ্গবন্ধুকে যখন মাইরা পালাইলো, সবাই পালায় গেলেও কিন্তু উনি প্রতিবাদী ছিলেন, উনিও পালাইছেন। উনি এই যে ভারতের আসাম ওই সাইডে কোন একটা পাহাড়ে লুকায়া ওইখানে একটা দল গঠন কইরা বাংলাদেশ আর্মির সাথে যুদ্ধ করছে ভাই। স্বাধীনতার পরে উনার দলের গুলিতে স্বাধীনতার পরে বাংলাদেশের আর্মি মারা গেছে, এরকমও শোনা যায়। দেখেন, কিন্তু ওইগুলা সব ক্ষমা পাওয়া গেছে যখন জিয়াউর রহমান সাহেব আসলেন। উনি নিয়ে আসলেন শেখ হাসিনা, শেখ রেহানাকে, এবং কাদের সিদ্দিকীও আসলেন। ভাই বোন মিলিত হইলেন এবং ওনাদের সংসারে ফিরত গেলেন। যত অন্যায় করছে যে সব কিছু কিন্তু মওকুফ হয়ে গেল, ক্ষমা হয়ে গেল। দেশের যুদ্ধের পরে যা হয় আর কি, এখন বর্তমানে যা কিছু হচ্ছে এগুলো বুঝে নিতে হবে আপনাদের। মানে একটা গণ অভ্যুত্থানের পরে, একটা যুদ্ধের পরে যা হয়, জুলাই আগস্টে যুদ্ধ ছিল ভাই, এটা যুদ্ধ ছিল, সরাসরি যুদ্ধ ছিল। আপনারা ভিডিও ফুটেজ গুলা একবার নিজেরা স্মরণ করেন, একবার স্মরণ করেন, দেখবেন, দেখতে পাবেন একটা যুদ্ধ ছিল। যে যুদ্ধেতে মা বোনেরা সবাই নাইমা পড়ছিল, আহারে পানি দিচ্ছিল। এক মা তো দেখছি খাওয়া হাতে নিয়ে সবাইকে খাওয়াই দিতেছিল, আর ইট নিয়ে যুদ্ধ করতেছিল, ডাঙ্গুলি খেলতেছিল বন্দুকের সাথে, সামনে গুলি, হাতে লাঠি, ডাঙ্গুলি খেলতেছিল। ডাঙ্গুলি খেলতেছিল বন্দুকের সাথে, সামনে গুলি, হাতে লাঠি, ডাঙ্গুলি খেলতেছিল। এটা আমরা দেখছি। যাই হোক, আজকের সাবজেক্ট সেটা না, সাবজেক্ট কাদের সিদ্দিকী সাহেব। এই যে কাদের সিদ্দিকী সাহেব জামাতে ইসলাম এখানে গেল, এত বড় কসম কাটার পর, তারপর আমি বলবো এটা পজিটিভ। হ্যাঁ, বললাম না, মানুষ বদলায়, সময় বদলায়। যে যখন ঘুম থেকে উঠবে তার জন্য তখন সকাল। ধৈর্য নেন, উনি রিসেট বাটনের চাপ দিছে। হ্যাঁ, ধৈর্য নেন। কারণ কি জানেন, দেখেন 32 নম্বর যখন পড়ায় দিল, কেউ সামনে যায় না ভয়ে, উনি কিন্তু চলে আসছিলেন। উনার আদর্শে উনি ঠিক আছেন, কিন্তু এই জায়গায় কি আদর্শ থেকে সরে আসছেন না, উনি রিসেট বাটনের চাপ দিছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলছিলেন না রিসেট বাটনের কথা, বিবিসির সাথে সাক্ষাৎকারে, এইটা কখনো ভুলবেন না। কিন্তু ওই রিসেট বাটন ওইটা না যেটা আপনারা অপব্যাখ্যা দেন যে স্বাধীনতাকে অস্বীকার যাবে, 71কে অস্বীকার যাবে না। ওইটা দেরিতে হইলেও বুঝতে পারছে কাদের সিদ্দিকী সাহেব। দেখেন, ওই মিলাদ মাহফিলে যায় উনি চুপচাপ বসা ছিলেন। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছিল খুব অসহায় মনে হইতেছিল। একবার এদিক তাকায় আছে, একবার ওদিক তাকায় আছে, সবাই যার যার মতো ব্যস্ত। কিন্তু কেন গেলেন উনি বুঝতে পারছেন দেরিতে হইল যে জামাতে ইসলামের আদর্শ ভুল না। হ্যাঁ, ওনাদের নামে যে অপবাদ আছে সেটার তো বিচার হয়েছে ভাই। সেই বিচার সত্যি না মিথ্যা আমি সেদিকে যাচ্ছি না। ফাঁসি দেওয়া হয়েছে 54 বছর পর। আবার সেই পুরান কথাগুলা যারা সামনে নিয়ে আসেন, স্বাধীনতার পক্ষে বিপক্ষে এইসব কথা যারা বইলা, আবার সেই পুরানা পচা ইলিশ মাছের গন্ধ পাওয়া যায় এমন কথাগুলা যখন বলেন দর্শকের সামনে, এই কথাগুলা যায় ইয়াং জেনারেশনের বুকে লাগে। ইয়াং জেনারেশনের সংখ্যা কত জানেন আপনারা? 6 কোটি। আর যদি নির্বাচনে ভোটের অধিকার দেওয়া দেয় 17 বছর বয়সে ভোট দিতে পারবে, তাহলে তো 8 কোটিতে গিয়ে দাঁড়াবে। মনে রাখেন, তার মানে কি সবাই বুঝতে পারতেছে দেশ কোন দিকে যাচ্ছে। কাদের সিদ্দিকী কিন্তু অনেক ব্রেন রাখে, হালকা ব্রেনের মানুষ না। হয়তো জীবনে অনেক কিছু করার কথা ছিল, করতে পারে নাই, জিদাজিদি, অভিমান, ব্যক্তিত্বের ক্ল্যাশ। বুঝছেন, ব্যক্তিত্বের ক্ল্যাশ। যে শেখ হাসিনাকে দেখছে স্কুলে যাইতে, কলেজে যাইতে, তার কাছ থেকে অনেক কিছু মাইনে নিতে পারে নাই,
তাকে আপনি কইরা বলবে হয়তো মাইনা নিতে পারেন না। কিছু মানুষ থাকে তো এরকম, বুঝছেন না, এরকম ব্যক্তিত্বের ক্ল্যাশে যায় কিছুই করতে পারে না। একটা দল গঠন করছিল, সেটাও কিছু হয় নাই, কিন্তু গামছাটা কিন্তু ওনার কাঁধে আছে, ওইটা কিন্তু ছাড়ে নাই, ওনার আদর্শ থেকে কিন্তু উনি সরে নাই, কিন্তু রিসেট বাটনে চাপ দিছে, যার জন্য আজকে জামাতের এই ইফতার মাহফিলে আছে। আমি এটা পজিটিভলি দেখব। আমার ধারণা খুব শীঘ্রই কিন্তু উনি ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান স্যারের সাথে দেখা করবেন বা ওনাদের দেখা হবে। যদি উনি রাজনীতিতে আসতে চায়, উনি যদি জামাতে চলে আসে, অসুবিধা কি ভাই? আমি তো ওয়েলকাম জানাবো। হ্যাঁ, আমি বুক ভরা ভালোবাসা দিব যদি এরকম কিছু হয়। আমি জানি না আমার মনের আশাটা আল্লাহ পূরণ করবে কিনা। আমি চাই কাদের সিদ্দিকী সাহেব জামাতে চলে আসুক। এবার আসি, ওই যে মোজাম্মেল সাহেব জাতির সঙ্গে কি চিট করছে, ভয়াবহ চিট করছে। কখন জানেন? যখন এই দেশে করোনায় আমরা ঘর থেকে বাইর হই না, ভয়ে আমরা ঘরের জানলা খুলি না, দরজা খুলি না, ওই টাইমে টিকা আবিষ্কার হইলো, টিকা আসলো। কিন্তু এই মোজাম্মেল হক জানতো ওই টিকা সঠিক না। কেন আমি কথাটা বলতেছি? উনি কিন্তু জাতিকে একটা বড় ধোঁকা দিচ্ছেন। উনি টিকা নিচ্ছেন, দেখাইছে আমাদেরকে, এবং চ্যানেলের সামনে এইসব বলছে কিচ্ছু লাগে না, কোনো ব্যথা নাই, খুব ভালো, এটা আপনারা নিবেন। কিন্তু ওই টিকার প্রতি ওনার বিশ্বাস ছিল না। ভারত থেকে আনা ওই টিকার মেডিসিন ওনার মোটেও বিশ্বাস ছিল না। উনি জানে এটা 2 নম্বরই কাজ, নাইলে উনি কেন টিকা নিল না? উনি জানেন টোটালটা অভিনয় করছে টিকা নেওয়ার। ওই ফুটেজটা ক্যামেরাম্যান রাইখা দিছিল গোপনে। ওই টাইমে দিলে তো আয়না ঘরে নিয়ে তার জীবন শেষ করে দিত। এখন প্রকাশ পাইছে, আপনারা একটু দেখেন কত বড় চিটার। একটু পিছিয়ে আপা এই শরীর মাথাটা খুললেন একটু। হ্যাঁ, একটু খুলে অভিনয় যাচ্ছে, আমরা তো পুশ করছি না। আর আপনি একটু হাতটা ওই যে আপনি ওই সিস্টেমে করেন, ওই সিস্টেমে একটু হাতটা একটু তোলাটা দিয়ে একটু জলা দেন। মানে আপনার এই বাম হাতের ইয়েতে ছুঁড়ে ঢুকাচ্ছেন ওরকম, বাম হাতটা এরকম। হ্যাঁ, খুবই স্বাভাবিক। এটা মনেই হয় নাই যে টিকা নিলাম, বুঝতেই পারিনি কখন পুশ করেছে। এটা আমি পর বললো যে পুশ করা শেষ হয়ে গেছে। আমি কি দেখলেন বলেন? কত বড় চিটার। অথচ মুক্তিযোদ্ধা বইলা মুখে ফেনা তিলা ফেলে। গত 54টা বছর এই মুক্তিযোদ্ধার পক্ষে বিপক্ষে এই স্লোগান তুইলা জাতিকে 2 ভাগে ভাগ কইরা পুরা দেশটাকে, বুঝছেন, রসাতলে ডুবাইয়া দিছে। পুরা দেশটাকে, বুঝছেন, কলঙ্কিত করছে এবং সুযোগ কইরা দিছে পড়শিদের, প্রতিবেশীদের আমাদের দেশের রাজনীতি করার জন্য। আমাদের দেশে কবে নির্বাচন হবে না হবে তাদের সেনা প্রধান আজকেও বানিয়ে দিছে যে এই সরকারের সাথে না, নির্বাচিত সরকার আসলে আমরা হাত মিলাবো, পাশাপাশি বসবো, কথা বলবো। আপনাদের জিগাইছে আমাদের দেশের অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে কথা বলতে? কেউ জিগাইছে? কেউ প্রশ্ন করছে আপনারা নিজেরা এসব কথা বলেন কেন? গত 3টা নির্বাচনতে জালিয়াতি হইল, তখন তো কোনো মুখ করলেন না, তখন তো প্রশ্ন করলে বলতেন এটা বাংলাদেশের ব্যক্তিগত ব্যাপার, আমরা নাক গলাবো না। আজকে কেন নাক গলাইতে আইতেছেন? তার মানে বুঝা নিয়েন ভাই, কোথায় মাথা ব্যথা আরম্ভ হয়ে গেছে। দিল্লিতে ব্যথা আরম্ভ হয়েছে, দিল্লির কলিজার মধ্যে ব্যথা আরম্ভ হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার চীনে যাইতেছে, ওদের ব্যথা উঠে গেছে। ব্যথা আরো অনেকেরই উঠবে, অনেক বুদ্ধিজীবীর উঠবে, অনেক রকম প্রশ্ন তুলবে সরকারের কার্যকলাপ নিয়ে। কিচ্ছু মাথায় নিবেন না, দেশ সঠিক পথে যাইতেছে। দেখেন না, এই যে হিজবুল তাহরির, তাদেরকে নিষিদ্ধ করছে এবং ভিডিও দেখা অলরেডি গ্রেফতার শুরু হয়ে গেছে, অভিযান শুরু হয়ে গেছে ভাই। কোনো ক্ষমা পাবে না। হয়েছে কি জানেন? আগের সরকার যা কইরা গেছে এই সরকার করতে চায় না। ইউনূস স্যার বলছে যে আগের মতো যদি আমি করি তাহলে আর পরিবর্তন কি হইল? পুলিশ কথা শুনছে না, প্রশাসন কথা শুনছে না, দেশ একটা
যুদ্ধকালীন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, সব ঠিক হয়ে যাবে। সবাইকে আহ্বান করছে উনার সাথে থাকতে, সময় দিতে। নির্বাচন নিয়ে চিল্লাচিল্লি করেন না, নির্বাচন তো দিয়েই দিছে। এই যে নির্বাচন নিয়ে যারা কথা বলতেছেন না, জানেন তারা নিজেরা নিজেদেরকে ডুবাইতেছেন। হ্যাঁ, ভিডিওটা শেষ করে দিব। শুধু এইটুকুই বইলা আপনারা খুব সিরিয়াসলি নেন। রাজনীতিটা তো সহজ না, রাজনীতি কঠিন জিনিস। দেখেন না কাজী সিদ্দিকী সাহেব এত বড় জ্ঞানী লোক, উনি যে কথা বলছে, যে কসম কাটছে যে বেহেশত যাবে না জামাতের সাথে, আজকে জামাতে ইফতার পার্টিতে গেছে। তার মানে উনি জামাতের সাথে বেহেশত যাইতে চায়, দোজকে হইলে দোজকও যাইতে চায়, জামাতের সাথে থাকতে চায়। তেমনি আপনারা বুঝা নেন রাজনীতি কোন দিকে যাইতেছে। এই যে নির্বাচন করেন। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য এবং আমাদের ফুল নিউজটি ওয়াচিং করার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনারা কিন্তু ইতিমধ্যে বুঝতে পারছেন আজকের ভিডিওটা দেখে যে কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও ছিল। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি, লং ভিডিওটি দেখার পরে আপনাদের মনের মাঝে কী প্রশ্ন, অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আমাদের এই ইউটিউব চ্যানেলে সর্বপ্রথম নিত্য নতুন আপডেট খবর প্রতি ঘন্টায় ঘন্টায় এবং প্রতি মিনিটে মিনিটে আমাদের আপডেট দেওয়া হয়। তাই আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে অবশ্যই ডিসক্রিপশনে নাম্বার আছে, আপনি সেখানেও যোগাযোগ করতে পারবেন। তো বন্ধুরা, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ।